আজ থেকে ১২ বছর আগের কথা। সেদিন ছিল বৃষ্টির দিন। আষাঢ় মাসের শেষের দিক। প্রবল বৃষ্টি। আমি কালিকাপুর থেকে বাড়ি ফিরছিলাম। কালিকাপুর থেকে আমাদের বাড়ি বেশ দূরে। কালিকাপুর থেকে আমাদের বাড়িতে আসতে বড় একটা নদী বাঁধে। নদীটির নাম ভদ্রা। বেশ বড় নদী। আমার কালিকাপুর থেকে আসতে তা প্রায় ২.৫ ঘন্টা সময় তো লেগেই গেল। তখন সময় সন্ধ্যা ৭টা। ঝিরঝির বৃষ্টির ফোঁটা নদীতে পড়ে উপচে উঠেছে নদীর জল। ঘাটে কোনো নৌকাও নেই। আমি বেশ বিপদে পড়ে গেলাম। নদীর ঘাটে ছিল একটা ছোট চায়ের দোকান। দোকানে দোকানদার ছাড়া আর কেউ নেই। তাও তার দোকান বন্ধ করার উপক্রম। আমি চা খাওয়ায় আরো কিছুক্ষণ বসলো। আমি বললাম, দোকানদার ভাই, এখানে নৌকা কি এখন পাওয়া যাবে? দোকানদার বলল, জানি না, তাই আপনি কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারেন। আমি বসে রইলাম নদীর দিকে তাকিয়ে। দোকানদার দোকান বন্ধ করবে কিন্তু পারছে না, কারণ দোকানের ঝাঁপে বন্ধ করলেই আমার মাথার উপর পড়বে বৃষ্টির ফোঁটা। বলতেই হবে, মানবতা আছে। আস্তে আস্তে বৃষ্টি কমে গেল। আমি বাইরে বের হয়ে নদীর ঘাটে দাঁড়ালাম। এক পর্যায়ে এক নৌকা এলো, আর নৌকার উপর কোনো ছাউনি ছিল না। আমি বললাম, ভাই, ওপারে যাবে? সে যেতে স্বীকার হলো না। না, আমি যাব না। আমি বললাম, ভীষণ বৃষ্টি ভাই, হচ্ছে। পয়সা বাড়িয়ে দেব, দেন না একটু পার করে। সে রাজি হয়ে গেল। বাবু, আপনি যেহেতু আমার এত মুখের কাছে, দিকে তাকিয়ে। আপনারা পার কইরা দিয়ে আসেন। ব্যাস, আমিও নৌকায় চড়ে বসলাম। এবার মাঝি আমাকে নিয়ে পাড়ি দেওয়া শুরু করলো নদীর প্রচণ্ড ঢেউয়ে। আমার মনকে কাঁপিয়ে দিচ্ছে। এবার মাঝি আমাকে নিয়ে পাড়ি দেওয়া শুরু করলো। নদীর প্রচণ্ড ঢেউয়ে আমার মনকে কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ সামনে পড়ল নদীর ঘোর। পানিতে ভীষণ চক্কর কাটছে। আমি ভয়ে মাঝির কাছে চলে গেলাম। একপাশে দুজন যাওয়ার কারণে নৌকাটি একদিকে ঝুঁকে যাচ্ছিল। মাঝি বলল, মশাই, আপনি নৌকার ওই দিকে সরে বসেন, না হলে নৌকা কিন্তু তলিয়ে যাবে। আমি সরে গিয়ে আবার দূরে বসলাম। আকাশে ভীষণ বিদ্যুৎ চমক, সাথে জোরে জোরে শুরু হলো বৃষ্টি। আমি ভিজে টইটুম্বর হলাম। মনে ভয়ও করতে লাগলো। ঠিক এমন মুহূর্তে মনে হলো কোনো এক অশুভ ছায়া পেরিয়ে এলো পানির থেকে, আবার পানিতেই মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর আবার হঠাৎ করে আমার কানের সাথে তার মুখ লাগিয়ে দিল। আমার হঠাৎ করে নজর চলে গেল তার দিকে। আমি তাকিয়েই ছটকে পড়লাম দূরে। সে আমাদের দিকে আঙ্গুল তুলে বলল, তোরা কেউ বাঁচবে না, শেষ হয়ে যাবে। বলেই হা হা করে হেসে হাওয়ায় মিলিয়ে গেল। আমার ভীষণ ভয় লাগলো। আমি বললাম, মাঝি ভাই,
একটু জোরে চলো, আমাদের তাড়াতাড়ি পাড়ে পৌঁছাতে হবে। প্রচন্ড বৃষ্টি, আমার ভীষণ ঠান্ডা লেগে গেল, কিন্তু আমার কথায় মাঝি কর্ণপাত করলো না। সে তার মতো চলতে থাকলো এবং রাস্তা পাল্টে উল্টো দিকে যেতে থাকলো। আমি বললাম, মাঝি, কি হলো? কোথায় যাচ্ছ? তখন মাঝি হা হা করে হেসে উঠে বলল, তোরা কেউ বাঁচবি না, সবাই শেষ হয়ে যাবে। আমি তার কাছে এগিয়ে গেলাম, মাঝি ঠিক আছে কিনা বোঝার জন্য। হায় খোদা, চেয়ে দেখি মাঝি গম্ভীর ভাবে বসা। আমি বললাম, মাঝি ভাই, কোনো সমস্যা? মাঝি এক ঝিরকি দিয়ে আমার দিকে তাকালো। আমি দেখলাম মাছের চোখের মনের কালো অংশ আর নেই, শুধু সাদা অংশ দিয়ে তাকিয়ে আবার বলে উঠল, তোরা কেউ বাঁচবি না, শেষ হয়ে যাবে। হা 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 করে হাসতে থাকলো। আমি ভয়ে বললাম, মাঝি ভাই, এমন করছো কেন? আমাদের এখনো নদী পার হতে বেশ বাকি। মাঝি নৌকার ওই মাথা থেকে আমার দিকে হাতটাকে লম্বা করে বাড়িয়ে গলা চেপে ধরল। আমি বুঝলাম ওই নদীর ছায়া ডাইনিটা মাঝিকে গ্রাস করেছে। আমি অনেক চেষ্টার ফলে একবার তার হাত থেকে রক্ষা পেয়েই পানিতে ঝাঁপিয়ে পড়লাম। নদীতে প্রচন্ড ঢেউ। আমি যেদিকে যাব তার উল্টো দিকে কোথায় যেন আমাকে ভাসিয়ে নিয়ে যেতে থাকলো। নদীর ঢেউয়ের প্রচন্ড আঘাত আমি সহ্য করতে পারছিলাম না। পানি খেতে খেতে পেট ফুলে গেল। আমি অসহনীয় যন্ত্রণা ভোগ করার পর কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম নিজেও জানি না। এক পর্যায়ে জ্ঞান শূন্য অবস্থায় বিধাতা পা দিয়ে ঠেলে নেহায়াত পাড়ে দিয়ে গেল। সকালে আমার মুখের উপর চিকচিকানি রৌদ্র পড়ার কারণে হয়তো আমার জ্ঞান ফিরে আসলো। আমি উঠে দেখলাম যে আমি মদনপুর জমিদার রায় বাহাদুরের সেই পরিত্যক্ত বাগান বাড়িতে উঠেছি, যা ছিল ভদ্রা নদীর তীরে। খোদাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে ফিরলাম।